হতে হবে। এখন আমরা এই কোশ্চেনটা একটু দেখি, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কি জানা আছে? জি স্যার 30 স্যার। হ্যাঁ 30, তাহলে ফার্স্ট কন্ডিশন মিট হয়েছে যে আমি সিগমার মান জানি। এন এর মান কত? 49 স্যার। সেটাকে আমার কন্ডিশন ফিল আপ করে না করে না করে করে। তাইলে আমি এটা জেড টেস্টটা করব। যদি এটা 30 না হয়, মানে 49 না হয়, এটা 25 হইতো, তাহলে কি আমি জেড টেস্ট করতে পারতাম? না স্যার। তখন আমরা কি টেস্ট করতাম? টি টেস্ট স্যার। আমরা তখন টি টেস্ট করতাম, সেটাকে বলা হয় স্টুডেন্টস টি টেস্ট। ভালো, সমস্যা নেই। তাহলে আমরা নাল হাইপোথিসিস অল্টারনেটিভ হাইপোথিসিস সেট করলাম। আমরা দেখলাম নাল হাইপোথিসিস হচ্ছে 180, আর যে এখানে অল্টারনেটিভ মানে চেঞ্জ হয়েছে কিনা, মানে কি সামান্য সামান্য মানে হচ্ছে এটা 180 থেকে বেশি হতে, তাহলে একটা রাইট টেইল থাকবে। আবার 180 থেকে কমও হতে পারে, তাহলে এটা একটা লেফট টেইল থাকবে। তার মানে এটা কয়টা টেইল থাকবে? দুইটা টেইল থাকতেছে। একটা 180 বেশি হলে রাইট টেইল, 180 বেশি হলে 180 কম হলে লেফট টেইল। তাই এটাকে বলা হচ্ছে টু টেইল টেস্ট। যে টু টেইল টেস্ট বুঝো নাই, আমাকে কোশ্চেন করছিল, সে কি এখন বুঝতে পারছো জিনিসটা? স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল। জি স্যার, বুঝেছি। বুঝেছো? আচ্ছা, তাহলে আমাকে বলো তো ওয়ান টেইল টেস্ট কি কি হবে, একটু আইডিয়া করে বলতে পারবা? আর যদি ক্লিয়ারলি মেনশন করে দিত যে ডিক্রিজ হয়েছে বা ইনক্রিজ হয়েছে, তাহলে ওয়ান টেল হতো। ডিক্রিজ হলে কি ওয়ান টেইল হতো? লেফট টেইল না রাইট টেইল? লেফট টেল হতো ডিক্রিজ হলে, আর রাইট তখন আমরা এখানে কি লিখতাম? অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি লিখতাম? মিউ ইজ স্মলার দেন 180। মিউ ইজ স্মলার দেন 180। আর যদি ইনক্রিজ থাকতো তাহলে ওটা ওয়ান টেইল টেস্ট হতো, কিন্তু সেটা হতো রাইট টেইল টেস্ট। তখন কি লিখতাম? মিউ ইজ গ্রেটার দেন 180। মিউ ইজ গ্রেটার দেন 180। ঠিক আছে, এটা হচ্ছে টেইলের ব্যাপারটা। এখন আমরা দেখলাম যে টেইল, ওকে ফাইন, কোশ্চেন থেকে বুঝলাম এটা কি ওয়ান টেইল না টু টেইল। গুড, ভেরি গুড। আমরা দেখলাম এটা জেড টেস্ট করা যায় কিনা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান জানা আছে কিনা, এবং এন এর মান 30 কিংবা তার বেশি কিনা। এন এর মান 49, ক্লিয়ারলি 30 এর চেয়ে বেশি, 30 কিংবা 30 এর চেয়ে বেশি। এখন আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স দেখতে হবে। এখানে লেভেল অফ সিগনিফিকেন্স এর মান দেওয়া নাই, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স আমরা কত ধরবো? 1। স্যার লেভেল অফ সিগনিফিকেন্স আমরা 5% 1 স্যার, ধরবো। 5%। হ্যাঁ, যদি কোনো লেভেল অফ সিগনিফিকেন্স এর মান না দেওয়া থাকে, আমরা লেভেল অফ সিগনিফিকেন্স আলফার মান আমরা 5% ধরবো। এখন তোমরা যারা যারা ক্যালকুলেটর নিয়ে আমার ক্লাস করতে বসছো, তারা 5 রে 100 দ্বারা ভাগ করো। 5% এ ধরছি, 5% এ 100 দ্বারা ভাগ করো, কত হয় দেখো তো? 0.05 স্যার। 0.05। 0.05। ওকে, লেভেল অফ সিগনিফিকেন্স আমরা এখানে পেয়েছি আলফার মান 0.05। কিন্তু প্রশ্নটা হচ্ছে আলফার মানটা কি এক সাইডে থাকবে নাকি দুই সাইডে থাকবে এই কেসে? দুই সাইডে স্যার। দুই কেন সাইডে দুই সাইডে থাকবে? স্যার চেঞ্জ, কারণ সো টু টেইল tail হবে, টু টেইল হলে দুই সাইডে ভাগ হয়ে যায়। আলফাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো, কারণ এটা টু টেইল টেস্ট। আলফার মান যদি 0.5 হয় এবং টেস্টটা যদি টু টেইল টেস্ট হয়, তাহলে ক্রিটিক্যাল ভ্যালুর মান আমরা কত পাই? এই যে টেবিল দেওয়া আছে, দেখো আলফার মান 0.05, টু টেইল হইলে আমরা কত ভ্যালু পাই একটু বলো তো আমাকে। প্লাস মাইনাস 1.96। প্লাস মাইনাস 1.96। প্লাস 1.96 কখন? স্যার আমার একটা কোন কোশ্চেন সাইডে, কোন ছিল টেইলে? একটু পরে। প্লাস 1.96 কোন সাইডে, কোন টেইলে? স্যার টু রাইট, টেইল স্যার। আর লেফট টেইলে কত হবে? মাইনাস 1.96। মাইনাস 1.96। আর এটা যদি আলফা, যদি মানে লেভেল অফ সিগনিফিকেন্স আলফা, এটা যদি ওয়ান টেইল টেইলে আমি বসাতাম, ওয়ান টেইল টেস্টে, তাহলে আলফার মান 1.96 এর পরিবর্তে আমি কত বসাতাম? 1.645। 1.645। এটা যদি 1.645 আমি বসালাম, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস ওয়ান টেইল টেস্টের ক্ষেত্রে বলছি, প্লাস 1.645 হবে নাকি মাইনাস 1.645 হবে? স্যার ওইটা তো ইনক্রিজ বা ডিক্রিজ যেটা সার্টেন করে দেওয়া হবে ওইটার উপর ডিপেন্ড করবে। ভেরি গুড, ভেরি গুড। তোমারে আমি 1 নাম্বার বোনাস দিলাম। তোমার নাম কি? স্যার মাহিদুল। তুমি আমার কাছ থেকে 1 নাম্বার চেয়ে নিও। মিড টার্ম মার্কস যত আসবে তার সাথে আমি 1% মার্কস বাড়াবো, 1%।
40-এর মধ্যে কনভার্ট থ্যাংক ইউ করার পরে স্যার। আমি তোমার 1 মার্কস জি স্যার। করাবো, ঠিক আছে? ওকে ওকে, স্যার। তুমি আমার কাছে চেয়ে নিবা। তাহলে মাহিদুল যেটা বলছে সেটা হচ্ছে যে আমি বললাম যে ওয়ান টেল টেস্টে আলফার মান 1.645 হবে যখন আলফা 5%, অর্থাৎ 0.05। কিন্তু আমার কোশ্চেন ছিল এটা কি প্লাস 1.645 হবে না মাইনাস 1.645? আমাকে অ্যান্সার কি বলতে পারতেছি না, আমাকে দেখে বলতে হবে। কি দেখে বলতে হবে? টেস্ট আসলে কি, এটা কি রাইট টেল টেস্ট নাকি লেফট টেল টেস্ট? ওয়ান টেল টেস্ট হলে তো ওয়ান টেলে তো দুইটা টেল থাকবে, ওয়ান টেলে তো রাইট টেল হতে পারে আবার লেফট টেল হতে পারে। যদি রাইট টেল হয় তাহলে প্লাস 1.645, আর যদি লেফট টেল হয় তাহলে মাইনাস 1.645। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ আকাশ, এখন তুমি তোমার কোশ্চেনটা করতে পারো। স্যার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার আলফার ক্ষেত্রে স্যার যদি টু টেল টেস্ট হয় তাহলে কি দুই দিকে ইকুয়ালি ভাগ হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, দুই দিকে ইকুয়ালি ভাগ হয়ে যাওয়ার কথা। তাহলে স্যার 0.05টা কি দুই দিকে মানে 0.25 করে হ্যাঁ, হয়ে যাবে? .025 করে ভাগ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ, দেখো আমি তো তোমার একটা সহজ, 10কে যখন তুমি দুই ভাগ করতেছো তোর প্রত্যেক সাইডে কত থাকতেছে? 5 5-এর জন্য 10-এর টোটাল টেস্টে এক সাইড, প্রত্যেক সাইডে কত করে পাচ্ছ দেখো তো, 10-এর টু সাইডে। বুঝিনি স্যার। 10কে যখন দুই ভাগ করতেছো 10-এর টোটালে 10, ওকে, মানে 0.10 আর কি। এটাকে টু টেল টেস্ট নিয়ে গেলাম, তাহলে প্রত্যেক সাইডে কত পার্সেন্ট করে আছে? প্রত্যেক টেইলে কত করে আছে? স্যার আল 1.645। না না না, 0.10 কে তোমার লেভেল অফ সিগনিফিকেন্স এর মান হচ্ছে 10%, এবং টেস্টটা হচ্ছে টু টেল টেস্ট। ওকে, বুঝতে পারছো? একটু বুঝতে পারছো? তোমার লেভেল অফ সিগনিফিকেন্স আলফার মান 10%, ওকে, জি এবং স্যার। টেস্টটা হচ্ছে টু টেল টেস্ট। জি স্যার। তাহলে ইচ টেইলে কত পার্সেন্ট করে পাবো? স্যার টু টেইলড হইলে 10%-এর জন্য 1.6 ও না এত তাহলে স্যার কত 5। পার্সেন্ট পাবা? 5% করে পাবা। জি স্যার। রাইট টেইলে থাকবে 5%, লেফট টেইলে থাকবে 5%। এখন 5%-এর জন্য মান কত হয় দেখো, 1.645। ডান সাইডে পাবা 1.645, বাম সাইডে পাবা 1.65, এবং এই 5%-এ যখন ওয়ান ওয়ান টেল টেস্ট হচ্ছে দেখো 1.645 আছে, ঠিক আছে? দেখো দেখো ভালো করে খেয়াল করো, টু টেল কে ভাগ করলে 0.10 কে টু টেলে ভাগ করলে 1.645 পাওয়া যায়, মানে প্রত্যেক সাইডে 5% আছে, তাই না? রাইট সাইডে 5%, লেফট সাইডে 5%, 5% কে ক্রিটিক্যাল ভ্যালুতে কনভার্ট করলে হয় 1.645। আর আলফার মান যখন 0.05 তখন ওয়ান টেল টেস্ট নিলে পাচ্ছ 1.645, একই তো কথা। আবার 1.05 কে যখন তুমি দুই ভাগে ভাগ করতেছো তখন 1.64 এর পরিবর্তে পাচ্ছ 1.96, ঠিক আছে? তো এটা একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝলেই বুঝতে পারবে জিনিসটা কি। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই কোশ্চেনের জন্য আলফার মান কত? আমাদের এই কোশ্চেন আলফার মান কত? 0.05 স্যার। 0.05। এই 0.05 কি এক সাইডে থাকবে না দুই সাইডে থাকবে? স্যার দুই স্যার সাইডে দুই ভাগ সাইডে। হয়ে। দুই সাইডে থাকবে। তাহলে আলফার মান 0.05, এবং টেস্টটা যদি টোটাল টেস্ট হয় ক্রিটিক্যাল ভ্যালুর মান কত হয়, ফ্রন্টিয়ার গুলা কত হয়? 1.96। না না, 1.96 বলবো না, বলবো প্লাস 1.96 আর মাইনাস 1.96। +-1.96। হ্যাঁ, প্লাস মাইনাস 1.96। আচ্ছা, এখান থেকে তাহলে তুমি কিসের মান পেয়ে গেলা? জেড ক্রিটিক্যাল ভ্যালুর মান পেয়ে গেলা। এখন তোমার জেড ক্যালকুলেটেড ভ্যালুর মান বের করতে হবে। জেড ক্যালকুলেটেড ভ্যালুর মান তুমি কিভাবে বের করবা বলো তো একটু? জেড ক্যালকুলেটেড ভ্যালুর মান কিভাবে বের করবা, ক্যালকুলেট করবা? স্যার এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। ডিভাইডেড বাই রুট। সিগমা বাই রুট ওভার এন কে তুমি আগেই স্ট্যান্ডার্ড এরর আকারে লিখে ফেলো। এখানে আমরা দেখলাম 4.286 হয়েছে, রাইট? আর জেড ভ্যালুর মান কত? এক্স বার মাইনাস মিউ নট, মিউ নট। ও 171 মাইনাস 180 ডিভাইডেড বাই কত, ওই যে সিগমা ডিভাইডেড বাই রুট ওভার, মানে যেটা আগে মান বের করে নিয়েছে 4.286। তাহলে টোটাল মানটা কত আসছে? জেড ক্যালকুলেটেড ভ্যালুর মান মাইনাস 2.10, তাই তো? তাহলে জি এই যে স্যার। মাইনাস 2.10,
এটা কি -1.96 এর ছোট না বড়? ছোট স্যার। আমাদের তাহলে ডিসিশনটা এখন কি হবে? নাল হাইপোথিসিস কি আমরা রিজেক্ট করব নাকি অ্যাকসেপ্ট করব? রিজেক্ট করবো স্যার। কেন রিজেক্ট করব? স্যার রিজেকশন জোনে পড়ে গেছে যেহেতু রিজেকশনের -1.96। জোনে কিভাবে পড়ছে বুঝছো তুমি? জি স্যার, মাইনাস ওয়ান কিভাবে পয়েন্ট বুঝবে? নাইন সিক্স আমরা অলরেডি হচ্ছে আমাদের রিজেকশন ভ্যালু জোনে তখনই পড়বে যদি বড় থেকে বড় হয় আর ছোট থেকে কি হয়? ছোট হয়েছে। ছোট হয়। তাহলে এখানে দেখো দুইটা, আমরা যদি একটু এই যে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, একটা গ্রাফ, একটা গ্রাফ জি স্যার। দেখতে পাচ্ছো? গ্রাফে দেখো যে দুইটা হলুদ লাইন দেওয়া আছে, তিনটা ডট করে। দেখতে পাচ্ছ যে যেখানে রেড জোনটা শুরু হচ্ছে জি স্যার। ডান সাইডে আর বাম সাইডে, এই দুইটাকে মনে করবা গেট, ক্রিটিক্যাল গেট। এই গেটের বাইরে যদি চলে যায় তাহলে সে রিজেক্ট হবে। এখন দেখো ডান সাইডে তো তার ভ্যালুটা নাই, বাম সাইডে যে ভ্যালুটা জেড এর মান এটা হচ্ছে -2.10, আমার গেটটা হচ্ছে -1.96 এ আছে। গেট ক্রস করে যেহেতু বাম দিকে চলে গেছে, এটাকে আমরা এখন কি করবো, আমরা এটা রিজেক্ট করবো। আর যদি না যাইতো তাহলে এটা আমরা কি করতাম, ফেইল টু রিজেক্ট হইতো। তাহলে এখন পর্যন্ত আমরা বুঝলাম যে নাল হাইপোথিসিসকে আমরা কি করছি, আমরা রিজেক্ট করছি। এটার মানেটা কি, এটা ডিসিশনটা কি? তাহলে ডিসিশনটা হচ্ছে এভাবে লিখতে হবে: at the 5% level of significance there is enough evidence that the mean rectification time has changed. আমরা নাল হাইপোথিসিসকে তো রিজেক্ট করতেছি না, মানে মিউ সমান 180 এটা তো আর বিশ্বাস করতেছি না, এই স্টেটমেন্টটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা বলতেছি যে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে উই হ্যাভ এনাফ এভিডেন্স যে রেটিফিকেশন টাইমটা এখন আর 180 দিন নাই, এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে গেছে তো বুঝলাম, চেঞ্জ হয়ে এটা কি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে টাইমটা? কমছে স্যার। জেড এর ভ্যালুটা আমরা কোন দিকে পেয়েছি, রাইট সাইডে পেয়েছি না লেফট সাইডে পেয়েছি? লেফট সাইডে স্যার। লেফট সাইডে কি বাড়ে না কমে? কমে। কমে। তাহলে স্পেসিফিক্যালি ট্রিটিজ আর নাও রেটিফাইড সিগনিফিকেন্টলি ফাস্টার, মানে কম টাইমে হচ্ছে। ফাস্টার মানে তো কম টাইমে তারা কি করতেছে, রেটিফাই করতেছে। সো এইভাবে আমাদের লিখতে হবে at the 5% level there is enough evidence that the mean ratification time has changed. Specifically treaties are now ratified significantly faster than the historical 180 days. So this is how আমরা একটা হাইপোথিসিস টেস্টের অঙ্ক করব। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করো। কেউ যদি এখানে কোনো কিছু না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করো। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার দেখো ভাই, বলো। স্যার এই যে রেটের ভ্যালু তো বের করলাম স্যার, পরের স্যার হচ্ছে এই যে রিজেকশন বা ফেল টু রিজেক্টের পার্টটা একটু স্যার আবার বলবেন? হ্যাঁ, এখন তোমার জেড ক্যালকুলেটেড ভ্যালুর মান কত বের হইছে? স্যার -2.10। -2.10। এখানে -2.10 তুমি কার সাথে তুলনা করবা? প্লাস ভ্যালুর সাথে তুলনা করবা না মাইনাস ভ্যালুর সাথে তুলনা করবা? স্যার প্লাস। না, মাইনাস, জেড ক্যালকুলেটেড যদি মাইনাস হয় সেটাকে মাইনাসের সাথে তুলনা করতে হবে। তোমার ক্রিটিক্যাল ভ্যালু কয়টা আছে? দুইটা স্যার। একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। মাইনাস। তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা যদি মাইনাস থাকে তাহলে তুমি সেটাকে মাইনাসের সাথেই কম্পেয়ার করবে। তাহলে মাইনাস ভ্যালুটা কত, মাইনাস ক্রিটিক্যাল ভ্যালুটা কত? স্যার -1.96। আর তোমার ক্যালকুলেটেড ভ্যালুটা কত? -2.10। কোনটা বড়? -2.10। -2.10 বড়? -1.96 স্যার। তাইলে -2.10 যেটা সেটা কি -1.96 এর ছোট না? জি স্যার। যদি ছোটটা থেকে ছোট হয়, মানে মাইনাসের থেকে যদি আরো দূরে সরে যায়, হ্যাঁ, তাইলে এভাবে মনে রাখবা, পজিটিভ থেকে বড় হতে নেগেটিভ থেকে কি হতে হবে, ছোট হইতে হবে। এটা কি নেগেটিভ থেকে ছোট, নেগেটিভ ভ্যালুটা থেকে ছোট? নেগেটিভ ভ্যালু হচ্ছে -1.96। যদি নেগেটিভ ভ্যালু থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে রিজেক্ট, কারণ এটা রিজেকশন রিজনে চলে আসছে। এই যে দেখো, তুমি 0 থেকে শুরু করছিলে, 0 থেকে যত এদিকে আসবা তখন তুমি মাইনাসের দিকে আসতেছো না? জি স্যার। মাইনাসে আস্তে আস্তে যে এই ডট ভ্যালু যেটা, এটাকে বলতেছি হলুদ যে দাগ ফোটা ফোটা দেখতে পাচ্ছ তিনটা ডট জি ডট স্যার। হলুদ, এটাকে বলতেছি ক্রিটিক্যাল ফ্রন্টিয়ার। হ্যাঁ, এটাকে বলতেছি -1.96। ওকে,
তুমি যদি -1.96 এর এই পারে থাকো, ডান দিকে থাকো, তাহলে তুমি এটা রিজেক্ট করতে পারবা না, ডো নট রিজেক্ট রিজিয়নে পড়ে যাবে। কিন্তু তোমার ভ্যালুটা -1.96 কে ক্রস করে আরো সামনে চলে গেছে, অর্থাৎ এই হলুদ গেটটাকে ক্রস করে বাইরে চলে গেছে, -2.10, ঠিক আছে? তাই এখন বলতেছি এটাকে কি করে ফেলতে হবে, রিজেক্ট করে ফেলতে হবে। বুঝতে পেরেছো এখন? জি স্যার। আর স্যার এটা যদি রাইট সাইডে কোনো ভ্যালু থাকতো তখন কি বলতাম আমরা? রাইট সাইডে যদি ভ্যালু থাকতো তখন তুমি দেখতে যে এটা +1.96 থেকে বড় না ছোট। যদি +1.96 থেকে বড় হইতো, তাইলে তো এই যে হলুদ গেটটাকে ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে, তাই না? তুমি তো শুরু করতেছো 1 2 3, 1.15, 1.6, তারপর এখানে হলুদ গেটে আসছে 1.96 হয়েছে, রাইট? এটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্রন্টিয়ার। এটা থেকে যদি বড় হয়, 1.96 থেকে বড় হয়, তাহলে এই যে রেড রিজিয়নে সে চলে জি যাচ্ছে না? স্যার। রেড রিজিয়নটা আমরা বলতেছি রিজেকশন রিজিয়ন, গতকালের নোট একটু খেয়াল করে দেখো, এগুলোকে বলতেছি রিজেকশন রিজিয়ন। রিজেকশন রিজিয়নে যদি হয় তাহলে আমরা রিজেক্ট করব। রিজেকশন রিজিয়নে কখন হবে? যখন +1.96 কে বড় হবে তখনই সে গ্রেডটা ক্রস করবে, হলুদ গ্রেডটা ক্রস করবে। আর যদি ছোট হয় তাহলে তো সে হলুদ গ্রেডটা ক্রস করবে না, তখন সে কোথায় থাকবে? ডু নট রিজেক্ট রিজিয়নের মধ্যে থাকবে, তাহলে রিজেক্ট করবো না। মানে স্যার আমার ক্রিটিক্যাল ভ্যালুটা মাইনাস হোক বা পজিটিভে হোক, ক্রস করলে ওটা হচ্ছে রিজেক্ট, বাট ক্রস না করলে হচ্ছে ফেল টু রিজেক্ট, তাই তো স্যার? রাইট। হলুদ গেট, যে কোনো একটা হলুদ গেট ক্রস করতেছে কিনা সেটা দেখতে হবে। যদি হলুদ গেট বুঝতে ক্রস পেরেছি। করে তাইলে হচ্ছে রিজেক্ট, যদি ক্রস না করে তাইলে হচ্ছে ডু নট রিজেক্ট বা ফেল টু রিজেক্ট, একই কথা। ওকে আকাশ, জি স্যার। ডান। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আমরা একটু নেক্সট অঙ্কটা করি। স্যার নেক্সট, জি। স্যার আমরা যখন ইন্টারপ্রিটেশনটা লিখবো তখন কি ইন্টারপ্রিটেশনটা পপুলেশনের জন্যই লিখছি নাকি ফর দ্য স্যাম্পল যেটা আমরা নিয়েছি? আমরা পপুলেশনের জন্য লিখতেছি। ওকে স্যার। ওকে, ঠিক আছে। কারণ আমাদের নাল হাইপোথিসিসটা কার জন্য? স্যাম্পলের জন্য না পপুলেশনের জন্য? পপুলেশনের জন্য স্যার। তাহলে আমরা নাল হাইপোথিসিস কে রিজেক্ট অথবা অ্যাকসেপ্ট করছি, তাহলে আমরা আসলে কাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতেছি? পপুলেশনকে। তাহলে জি। আমাদের যে ইন্টারপ্রিটেশন সেটা পপুলেশনের উপর হবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। ওকে, নেক্সট কোশ্চেন, খুব সাবধানে। A region's annual military spending historically averaged 2.5 billion, with a known population standard deviation 0.8 billion. After a security crisis, an analyst suspects spending has risen. An analyst suspects spending has risen. A sample of 64 countries shows a mean of 2.72 billion. তাহলে এখন সবার আগে আমাকে তোমরা প্রশ্ন অ্যান্সার দাও, লেভেল অফ সিগনিফিকেন্স কত? Is there more like this? Is there more like this? লেভেল অফ সিগনিফিকেন্স কত? Do you want to go to Olive? To eat what? বলো, লেভেল অফ 5%. সিগনিফিকেন্স। Go to Olive? 5%, ঠিক আছে। Let's go 5%, down. কেন? কেন 5% করে? এখানে কোনো কিছু বলা নাই, ঠিক আছে? কিন্তু এই অঙ্কটার জন্য আমি ধরবো আলফা সমান 0.01, ঠিক আছে? আমি ধরে নিলাম। আমার তোমাদের যেহেতু 5 দিয়ে একটা অঙ্ক করাইছি, 5% দিয়ে এখন 1% দিয়ে একটা অঙ্ক করাবো, এই জন্য আলফার মান 0.01 দিয়ে আমি ধরে নিলাম। আর কিন্তু স্যার এরকম কি হতে পারে যে ভ্যালু দেওয়া নাই বাট আমাদের 0.01 নিতে হবে? বাচ্চারা আমাকে একটু সময় দাও, আমার একটা পার্সেল আসছে, আই হ্যাভ টু পিক ইট, হ্যাঁ, জাস্ট 2 মিনিটস।
Very good book. You did. No, I heard about it. But it's the children. ওকে, সরি। হ্যাঁ, আচ্ছা, বেশ কয়েকজন মাঝখানে মারমার করে কিছু কথাবার্তা বলছিল, আমি শুনি নাই কিছুই। আকাশও বলছিল, আর একজন ফিমেল স্টুডেন্ট কিছু বলতেছিল। বলো, কোশ্চেন বলো। হ্যালো। স্যার বলছিলাম যে স্যার জে এর ভ্যালু যদি না দেওয়া থাকে আমরা তো নর্মালি 0.5ই নিই। কিসের ভ্যালু? স্যার আলফার ভ্যালু স্যার। আলফার ভ্যালু না দিলে তোমরা 0.5 ধরে নিবা। হ্যাঁ, ধরে নিবা, কোনো স্যার তো সমস্যা নেই। এই এরকম কি কিছু হতে পারে যেমন এই ম্যাটটার ক্ষেত্রে যে আলাদা করে 0.01 ধরে নিতে হবে? না, এরকম কিছুই থাকবে না। এটা আমি অঙ্ক করার জন্য, যেহেতু একটা 0.5 দিয়ে অঙ্ক করাইছি, সেটা একটা অঙ্ক করালাম, এখন 0 দিয়ে অঙ্ক করাবো, দেখি আলফার মান আমি 0.01 ধরেছি। ওকে। জি স্যার। আর একজন ফিমেল স্টুডেন্ট একটা কোশ্চেন ছিল, আলফার মান দেওয়া না থাকলে 0.05 ধরে নিবা, কোনো অসুবিধা নেই। আর যদি আলফার মান 0.01 দেওয়া থাকে, তাহলে আবার 0.05 ধরে নেওয়া যাবে। ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা একটু ভ্যালু গুলো একটু বলি। আমাদের মিউনিটের মান কত বলো তো? মিউ টু মিউ 2.5 পয়েন্ট ফাইভ স্যার। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। 0.8 ওকে, এক্স বার। 2.72 এন এর মান। 64 এন এর মান 64। লেভেল অফ সিগনিফিকেন্স আলফা 0.01 আমি ধরে নিচ্ছি। তাহলে এখন এটা নাল হাইপোথিসিস কি হবে? কি হবে এবং কেন হবে? কি হবে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন হলো? স্যার এইটা হলো গ্রেটার দেন 2.5 হবে স্যার। নাল আর ইকুয়াল হাইপোথিসিস। 2.5 হবে। কারণ নাল স্যার যেহেতু হাইপোথিসিস এখানে আকাশ। রাইজেন না, বলেছে স্যার। ও রাইজেনটা নাল তোরে বাবা হাইপোথিস। অল্টারনেটিভ হাইপোথিসিসের সাথে। জি স্যার বুঝতে পেরেছি স্যার। নাল হাইপোথিসিসটা কি? স্যার স্যার 2.5। পপুলেশনের মিনটা এখানে 2.5, হুম, কিন্তু স্যার নাল হাইপোথিসিসটাও 2.5। নাল হাইপোথিসিস মিউ সমান 2.5, আর অল্টারনেটিভ হাইপোথিসিস কি হবে? 2.5 এর বেশি, কারণ এখানে বলেছে যে স্পেন্ডিং হ্যাজ রাইজেন, সো এই জন্য রাইজেন 2.5। থাকলে এটা বেশি, রাইট রাইট টেল রাইট। করবো আমরা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখবো কন্ডিশন ফিল আপ করে কিনা। কন্ডিশন কয়টা? স্যার দুইটা দুইটা। স্যার। কি কি? স্যার সিগমার মান পপুলেশন 30 হতে 30-র চেয়ে হবে। বেশি হতে হবে। হুম, পপুলেশন না, স্যাম্পল।
আর বৈশাখ থেকে কাটলে না আমি নিতে চাই, কিন্তু বৈশাখ থেকে কাটলে যদি বেশি রাত হয়ে যায় তাহলে তো পারবো না। হুম। আচ্ছা। হ্যালো, শোনা যাচ্ছে। বাইরে থাকো। I am not telling, right? I also want আমাকে কি শোনা যাচ্ছে এখন? to জি হ্যালো, স্যার। শোনা যাচ্ছে স্যার। ওকে। নেট চলে গেছে, তারপর আবার ব্লুটুথ কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, দুইটা কন্ডিশনের কথা বলতেছিলাম। আলফার মান আমাদের জানা থাকতে, সিগমার মান আমাদের জানা থাকতে হবে, এটা হচ্ছে 0.8 বিলিয়ন, আর হচ্ছে এন এর মান 30 বা তার চেয়ে বেশি হইতে হবে। So, এটা জেড ডিস্ট্রিবিউশনের ফোর্সটা আমরা বুঝে গেছি। এখন এটা কি ওয়ান টেইল টেস্ট না টু টেইল টেস্ট? ওয়ান টেল টেস্ট। স্যার ওয়ান টেইল। সেই টেস্টটা কি রাইট টেইল না লেফট টেইল? স্যার রাইট টেইল। জেড এর যে ক্রিটিক্যাল ভ্যালু পাবো, এটা কি আমরা পজিটিভ ভ্যালু পাবো না নেগেটিভ ভ্যালু পাবো? স্যার পজিটিভ। দ্যাটস দ্য কোয়েশ্চন। বলো আকাশ, বলো। স্যার পজিটিভ স্যার বলেছি স্যার। পজিটিভ পাবো, আচ্ছা। কত মানটা কত? প্লাস 2.33, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে আমাদের জেড ক্যালকুলেটেড ভ্যালুর মান বের করবো, যেটা কিভাবে করে এক্স বার মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর, যেটা হচ্ছে 2.20। এখন এই যে 2.20, এটা কি আমার বড়, মানে পজিটিভ ভ্যালু চেয়ে বড় না ছোট? স্যার ছোট। ছোট। যদি ছোট হয়, এটা কি রিজেক্ট করবো না ফেল টু রিজেক্ট হবে? স্যার ফেল টু রিজেক্ট। Fail to- দেখো, আমার জেড ভ্যালুর মান হলো, জেডটাকে কি করতে পারে নাই, ক্রস করতে পারে নাই, বাম পাশে রয়ে গেছে। Fail to reject. Interpretation কি? At the 1% level of significance, the rise of 2.72 billion is not large enough to conclude spending truly increased. বলতে পারতেছি না আসলে এটা ইনক্রিজ করছে, could be something variation। আচ্ছা, এখন ধরো জেড ক্যালকুলেটেড ভ্যালু 2.20, লেভেল অফ সিগনিফিকেন্স আলফার পরিবর্তে লেভেলের সিগনিফিকেন্স যদি, মানে আলফা যদি আমি 1% না ধরে 5% ধরতাম, তাহলে যে ক্রিটিক্যাল ভ্যালুর মান কত আসছে? প্লাস 1.643। প্লাস 1.643। তখন আমার ডিসিশনটা কি হবে? স্যার তখন এটা হচ্ছে রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হয়ে যাবে। তার মানে দেখছিস আমার লেভেল অফ সিগনিফিকেন্স বাড়লে কমলে আমার ডিসিশন কি হতে পারে, চেঞ্জ হতে। ভেরি গুড। তাহলে এখন আসো আমরা একটা অঙ্ক নিজেরা করি। দুইটা অঙ্ক তো দেখলাম, এখন একটা অঙ্ক নিজেরা করি। 6 নম্বর অঙ্কটা,
একটু পড়ি, a foreign ministry historically processed an average of 250 death pneumatic tables per week with a known population standard deviation 40 over a sample 100 recent. The mean is 258. Has the week volume changed? হ্যাঁ, আগে বলো তো এটা কি ওয়ান টেইল টেস্ট হবে না টু টেইল টেস্ট হবে? টু টু টেল টেস্ট টেল। হবে। আচ্ছা, নাল হাইপোথিসিস। আচ্ছা, এখন মিউ এর মান কত? স্যার মিউ এর একটু মান করো, হচ্ছে নিজেরা করো, 250। নিজেরা করে আমাকে দেখাও, ছবি তুলে দেখাও, ছবি তুলে পোস্ট করো ক্লাসরুম চ্যাট বক্সে। এখানে আমি আর হেল্প করতেছি না, তুইও না, নিজের নিজের একটা করলে ঠেকবো আমরা, তারপর আমরা আবার শিখবো। স্যার এই যে ইন্টারপ্রিটেশন বা ডিসিশন, এটা লেখার কি স্যার কোনো স্পেসিফিক ফরম্যাট আছে স্যার, নাকি এটা নিজেদের মতন করে স্যার? স্পেসিফিক কিছু নাই, ঠিক আছে, নিজের মতো করে লিখতে হবে। স্যার রিজেক্টেড হবে। ডিসিশন সহ লিখে দাও, ছবি তুলে দাও চ্যাট বক্সে।
আরো শেষ হয় না এখনো? চ্যাট বক্সে তো কারো ছবি আপলোড করতে দেখছি না। চ্যাট বক্সে ছবি আপলোড করা যায় না? যাওয়া তো উচিত। করেছি স্যার। Okay, দেখি কি করেছো। আহিদুল, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো তো দেখতে পাচ্ছ। তো উপরে স্যার স্টেপ বাই স্টেপ আলফার লিখতে হবে, রাইটে, ডান সাইডে জি স্যার। z ক্যালকুলেট 58 minus 250 সমান to z ক্যালকুলেট plus minus 96 greater than 96, so that so it's not rejected. ইন্টারপ্রিটেশনটা কোথায়? ইন্টারপ্রিটেশন তো লেখো নাই। একটু লিখলে মার্কস পাবা, কিন্তু ফুল মার্কস পাবা না, ইন্টারপ্রিটেশন লিখতে হবে। ওকে স্যার। ওকে, আর কারো হইছে? আর কারো হয় নাই? একদিন একটু গুছাই লিখো তো দেখি। আর কেউ নাই? নট এ সিঙ্গেল পারসন? আর কেউ পারছো না? না পারলে বলো কি সমস্যা হচ্ছে, বলো আমাকে, আমি অ্যাসিস্ট করছি। বলো কি বাবারা, না বললে তো আমি বুঝবো না। আকাশ, তুমি কি পারছো? স্যার পেরেছি স্যার। তো বলছো না কেন? বলতে হবে তো। কি লিখছো বলো তো, নাল হাইপোথিসিস কি লিখছো? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। স্যার নাল হাইপোথিসিসটা বলবো। হ্যাঁ বলো। নাল হাইপোথিসিস হচ্ছে স্যার 250। হুম, কিভাবে লিখছো? লিখছো, বলছো তো, স্যার কিন্তু মিউ লিখছো ইকুয়ালস টু কিভাবে? 250। এইচ নটটা কে লিখবে? এইচ নট, জি স্যার, এইচ নট। এইচ নট কোলন মিউ ইজ ইকুয়াল টু মিউ 250, ইকুয়ালস টু আর 250 যেহেতু চেঞ্জ আছে স্যার। তাহলে এটা টোটাল টেস্ট হবে H1 H1 কোলন মিউ কোলন। নট ইকুয়ালস টু 250 স্যার। আচ্ছা, তারপর তুমি দেখেছো এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তোমার জানা আছে, এবং জি স্যাম্পল সাইজ দেন কত? স্যার 100। 100 স্যার। তো এটা জেড ডিস্ট্রিবিউশন ফুলফিল করে। তো তুমি এখন জেড ক্রিটিক্যাল ভ্যালু বের করো। আলফার মান যেহেতু দেওয়া নাই, আলফার মান কত ধরে নিবা? স্যার 5 5%, ধরে নিবা, 0.5 5% ধরে নিবা। যেহেতু টোটাল টেস্ট হবে, তাহলে ইচ সাইডে আমার কত থাকবে? স্যার প্লাস মাইনাস ডান সাইডে থাকবে প্লাস 1.96। 1.96, আর লেফট সাইডে থাকবে মাইনাস 1.96, প্লাস মাইনাস 1.96। এখন জেড ক্যালকুলেটেড ভ্যালু বের করবা, এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। জি স্যার। স্ট্যান্ডার্ড এরর কি আমরা জানি? সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। সিগমার মান হচ্ছে 40, রুট ওভার এর মান হচ্ছে 10। 40 বাই 10 সমান কত? তো 40/10 হচ্ছে 4 স্যার। 4। 258 মাইনাস, আর এক্স বার 258 আর 250, 58 10 থেকে 8, স্যার 8 বাই 4 কত? 8/4 2। 2 স্যার। 2 2 একটা পজিটিভ 1.96 ভ্যালু এর থেকে which বেশি। is greater than পজিটিভ ভ্যালু প্লাস 1.96, সো 96 এর যে হলুদ দিয়ে সেটা ক্রস করে চলে গেছে, তো নাল হাইপোথিসিস রিজেক্ট হলো রিজেক্টেড। স্যার। ইন্টারপ্রিটেশন কি করবা? ইন্টারপ্রিটেশন কি করবা? At 5% level of significance there is enough evidence that this has changed.
To be specific, it has increased. Okay? এবং ফুল মার্কস পেতে হলে ওই যে আমি যে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ এঁকে রিজেকশন রিজিয়ন নন রিজেকশন রিজিয়ন এঁকে দিয়েছি না আমার এক্সাম্পলে, হ্যাঁ, ওইরকম করে এক্সাম্পল এঁকে দিতে হবে, মানে গ্রাফটা আঁকতে হবে। ওকে, কোন গ্রাফটা বুঝতে পারছো তো? এই যে এরকম গ্রাফ আঁকতে হবে, দেখাইতে হবে তোমার জেড এর মান কোথায় আর রিজেকশন লেভেলটা কোথায়। হুম? লাল কালি ইউজ করতে পারবো না, সো কালো কালি দিয়ে শেড করে দিলেই হবে, মানে পেন্সিল দিয়ে শেড করে দিলেই হবে, যেটা রিজেকশন রিজিয়ন আমি বুঝে নিই। সো দিস ইজ ইট আর কি, দিস ইজ হাউ উই কন্ডাক্ট নাল হাইপোথিসিস। বাট তোমাদের পারফরমেন্স খুব একটা বেশি হোপফুল না, সুখকর না। আমি বুঝতেছি না যে তোমরা আসলে বুঝতেছো কিনা। হাহ, কিন্তু কি করা যেতে পারে বলো? তোমাদের যদি আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন না করলে কিন্তু আমি বুঝাতে পারবো না। এই মুর্তজা, তুমি বুঝতে পেরেছো? মুর্তজা কি আছো? স্যার, জি স্যার, স্যার। ছিল, চলে গেছে। আবু ইউসুফ রাতুল, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. লিমন সরকার, ক্রিকেট প্লেয়ার, তুমি কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো? স্যার আমার মাঝখানে একটু নেট চলে গেছিল, নেটের কারেন্ট চলে গেছিল, আমি মাঝখানে একটু বুঝিনি স্যার। কোন জায়গাটা বুঝো নাই বলো আমাকে। স্যার তুমি কি কি বুঝছো আগে আমাকে এটা বলো, তাহলে আমি তোমাকে ধরাই দিই। তুমি যদি কিছুই না বুঝে থাকো সেটা বলো, আমি কিছুই বুঝি না, এটা বলতে। স্যার আগের ক্লাসগুলো করি নাই তো স্যার, এই জন্য স্যার বুঝতে আচ্ছা, পারিনি। ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম। নেক্সট বেচে আবার দেখা হচ্ছে 24 বেচে। তারপর আকাশ, আশা করি তুমি বুঝতে পেরেছো। আরিয়ানা চৌধুরী, আরিয়ানা চৌধুরী, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আরিয়ানা চৌধুরী, আচ্ছা, শুনলেও রেসপন্স করছে না। ইরিনা এহসান বিদিতা, শুনতে পাচ্ছ? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি যথেষ্ট এফোর্ট দিয়েছি। আর না হয়েছে কিনা আমি আপলোড করেছি। এই বুঝি নাই, কে কে কথা বলছো? স্যার মাইশা আজমি আমারটা করে স্যার আপলোড হ্যালো, করেছি, ওটা কি হয়েছে? হ্যালো। জি, আমি দেখি নাই, দেখতে হবে। জি স্যার। রোল 34, কি নাম? স্যার মাইশা আজমি। কি? স্যার মাইশা আজমি। কি লিখছেন? না, কিছুই হয় নাই, কারণ আপনি তো পুরো প্রসেসটা লিখেন নাই। নাল হাইপোথিসিস কোথায়, আপনার অল্টারনেটিভ হাইপোথিসিস কোথায়, ওয়ান টেইল না টু টেইল, সেটা তো লিখতে হবে। তারপর না আপনি যে ক্রিটিক্যাল ভ্যালু বের করবেন, যে ক্যালকুলেটেড ভ্যালু বের করবেন। আপনার অঙ্কের একটা পোর্শন হয়েছে, কিন্তু অঙ্ক হয় নাই, মানে ফুল মার্কস আপনি পাবেন না। 10-25% মার্কস, 10 to 25% মার্কস পাবেন। পুরোটা অঙ্কটা দেখাতে হবে নাল হাইপোথিসিস থেকে কিভাবে কি আসলে। বুঝতে পেরেছেন? জি স্যার। আহ, ঠিক আছে, তাহলে আপনাদের সাইড থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবেন। আমি স্লাইডটা, কোয়েশ্চেন না থাকে স্লাইডটা আমি আপলোড করে দিব, এবং আপনাদের টার্ম পেপার আমি দিয়ে দিচ্ছি, একটু লিখে রাখেন। সবারই সিমিলার টার্ম পেপার হবে। টার্ম পেপার জমা দিতে হবে হচ্ছে 8 তারিখ, 24 তারিখ তো, 8 তারিখ জমা দিন। টার্ম পেপারের টপিক হচ্ছে
The role of digital payment systems in international trade. স্যার আরেকবার বলবেন? আমি লিখে দিচ্ছি, the role of digital payment স্যার গুগল ক্লাসরুমে সব ইনস্ট্রাকশন সহ দিলে খুব ভালো হতো স্যার। এখন তো মুখ দিয়ে অনেক কথা বলতেছেন, এতক্ষণ যে ডাকলাম কেউ তো একজন কথা বললেন না। হুম? ঠিক আছে। The role of digital payment system in international trade. গ্রুপে দেখা যাচ্ছে? দেখতে পেয়েছেন আকাশ? টেক্সটটা কি গিয়েছে? স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তো একটু ছবি তুলে নেন বা লিখে নেন। ইনস্ট্রাকশনটা আমি দিয়ে দিচ্ছি, ইনস্ট্রাকশনটা মনোযোগ দিয়ে শুনবেন। গুগল ক্লাসরুমে কিছুই যাবে না, হ্যাঁ? আমি যা বলছি এখান থেকে ভালো করে শুনবেন। যেহেতু আপনারা কোয়ালিটেটিভ রিসার্চ করে আসছেন, সো কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুইটার মিক্সড একটা রিফ্লেকশন আমি এখানে দেখতে চাই, ইনক্লুডিং ডিফারেন্ট টাইপস অফ গ্রাফস, মেইন, মিডিয়ান, মোড বা অন্যান্য যে অ্যানালাইসিস গুলো আছে। হাইপোথিসিস টেস্টও শিখাইলাম, হাইপোথিসিস টেস্ট গুলো এখন আপনারা করে দেখাবেন আমাকে, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড আপনি এখানে কাজ করেছেন। গাইডলাইনটা কি? ওকে, ফন্ট সাইজ টাইমস, ফন্ট হবে টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 12, লাইন স্পেস হবে 1.5। ঠিক আছে, এটা হচ্ছে মানে আর্টিস্টিক বিষয়গুলো। কি কি থাকবে? টার্ম পেপার একটা কভার পেজ থাকবে। আকাশ আপনি কি লিখছেন? স্যার লিখছি, বাট স্যার একটু ফাস্ট হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, ফন্ট সাইজ 12, স্পেস 1.5, আর ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। একটু হয়েছে? বললে পরে বলবেন, আমি স্পেসটা আবার সামনে একটু আগাবো। বলবেন স্যার? টাইমস নিউ রোমান, জি ফন্ট স্যার। সাইজ 12, জি স্যার। স্পেস 1.5। এগুলো জেনারেলি তো সব টার্ম পেপার এটাই বলা হয়। স্ট্রাকচারে কি কি থাকবে? একটা কভার পেজ থাকবে, টেবিল অফ কন্টেন্ট থাকবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে। কভার পেজ, টেবিল অফ কন্টেন্ট, একটা অ্যাবস্ট্রাক্ট, একটা ইন্ট্রোডাকশন থাকবে, লিটারেচার রিভিউ থাকবে, রিসার্চ মেথোডোলজি থাকবে। সো লিটারেচার রিভিউ পর একটু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন। রিসার্চ মেথোডোলজি থাকবে, অ্যানালাইসিস, ফাইন্ডিংস, ইমপ্লিকেশনস থাকবে, কনক্লুশন থাকবে। ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, ফ্রেমওয়ার্ক, রিসার্চ মেথোডোলজি, অ্যানালাইসিস, ফাইন্ডিংস এন্ড ইমপ্লিকেশনস, লাস্ট হচ্ছে কনক্লুশন। রেফারেন্স তো অবশ্যই দিবেন, ইনটেক্সট সাইটেশন থাকবে এপিআই স্টাইলে। স্যার ক্রিটিক্যাল ফ্রেমওয়ার্কে কি অ্যাড করব? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে আপনারা এই টপিক রিলেটেড যে কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। সেটা আপনি এখন একটু গুগল করেন এই কি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা যায়। আপনি যখন লিটারেচার রিভিউ করতে যাবেন তখন লিটারেচার রিভিউতে দেখেন যে এই ধরনের কাজ করতে গিয়ে বাকি অথররা কি ধরনের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছে, আপনি ওই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। সো ইন্ট্রোডাকশনে কি থাকবে? ইন্ট্রোডাকশনে থাকবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, যেখানে আপনি আপনার টপিকের একটা জেনারেল ডিসক্রিপশন লিখবেন যে হোয়াট ইজ দ্য স্টাডি অ্যাবাউট। তারপর 1.2 মানে ইন্ট্রোডাকশন আর 1.2, 1.1 হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, 1.2 হবে প্রবলেম স্টেটমেন্ট।
প্রবলেম স্টেটমেন্টে প্রবলেমটা কি, কেন এই প্রবলেমটা স্টাডি করা দরকার, দ্য নেসেসিটি অফ কন্ডাক্টিং দিস স্টাডি, সেটা প্রবলেম স্টেটমেন্ট আপনি লিখবেন। তারপর 1.3 তে অবজেক্টিভ অফ দ্য স্টাডি থাকবে, 2 থেকে 3টা অবজেক্টিভ আপনি লিখবেন যে আপনি এই টার্ম পেপারে কি কি অবজেক্টিভ ফুলফিল করতেছেন। 2+ ভার্ব দিয়ে টু এক্সামাইন, টু অ্যানালাইজ, টু আইডেন্টিফাই, এভাবে অবজেক্টিভ গুলো লিখবেন। তারপর 1.4 এ লিমিটেশনস অফ দ্য স্টাডি লিখবেন। তাহলে ইন্ট্রোডাকশন আমি 4টা পার্ট বললাম। 1.1 ব্যাকগ্রাউন্ডস অফ দ্য স্টাডি, 1.2 প্রবলেম স্টেটমেন্ট, 1.3 অবজেক্টিভ অফ দ্য স্টাডি, 1.4 লিমিটেশনস অফ দ্য স্টাডি। একটু কি বোঝা গেছে আকাশ? স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, লিটারেচার স্যার রিভিউ। জি, স্যার লিমিটেশনস অফ দ্য স্টাডিটা কি স্যার রিসার্চ গ্যাপের মতোই? না, লিমিটেশনস অফ দ্য স্টাডিতে হচ্ছে যে আপনি একটা স্টাডিতে অনেক ধরনের লিমিটেশনস থাকে, আমরা বুঝিয়েছিলাম। আপনি ঠিক করে স্যাম্পলিং নিতে পারেন নাই, আপনি প্রাইমারি ডেটা নিতে পারেন নাই, বা আপনি ইনাফ এভিডেন্স কনসাল্ট করতে পারেন নাই, আপনার নিজস্ব বায়াসনেস আছে, প্রত্যেকটাকে আমরা লিমিটেশনস বলি। বুঝে গেছে? স্যার বুঝতে পেরেছেন? জি স্যার বুঝেছি। হ্যাঁ, কোশ্চেন করলে রিপ্লাই দিবেন। আচ্ছা, চ্যাপ্টার 2 তে লিটারেচার রিভিউ থাকবে। লিটারেচার রিভিউতে আপনারা কি করবেন, আপনারা সিনথেসাইজড লিটারেচার রিভিউ করবেন। 10 থেকে 12টা আর্টিকেল এই রিলেটেড সিনথেসাইজ। তো লিটারেচার রিভিউ কিভাবে করতে আমি লাস্ট সেমিস্টারে শিখিয়েছি, সেটা আমি এখানে দেখতে চাই। এবং লিটারেচার রিভিউ থেকে আপনি বের করবেন যে লিটারেচারের গ্যাপটা কোথায়। দ্যাটস ইট। তারপর হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে যাচ্ছেন আপনি। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ডেভেলপ করবেন। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, মিডিয়েটিং মডারেটিং ভেরিয়েবল ম্যাপ কিভাবে করতে হয় সেটা দেখাবেন যদি করেন আর কি। যদি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন, আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন। তারপর রিসার্চ মেথোডোলজি, এটা কি ধরনের রিসার্চের টাইপ, ঠিক আছে, এই রিসার্চের অ্যাপ্রোচটা কি, কি উপায়ে আপনি ডেটা কালেকশন করেছেন, ডেটা অ্যানালাইসিস আপনি কিভাবে করেছেন। রিসার্চ টাইপ 3.1 হচ্ছে রিসার্চ টাইপ, 3.2 হচ্ছে রিসার্চ অ্যাপ্রোচ, তারপর হচ্ছে ডেটা কালেকশন মেথড, তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস মেথড। একটু বুঝে গেছে আকাশ? স্যার বুঝেছি স্যার। ওকে, সো সিআর বুঝতেছে মানে আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতেছেন, কারণ সিআর এর কাছ থেকে আপনারা জিনিসটা পরে কালেক্ট করে নেবেন। অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস, আপনি প্রথমে ডেটাটা অ্যানালাইসিস করবেন, যে ডেটাতে কি কি পাওয়া গেছে, ডেটা কি ধরনের ট্রেন্ড আছে, ডমিনেন্ট থিম গুলা কি, ডমিনেন্ট ফিগার গুলা কি আসতেছে, গ্রাফটা কি বলতেছে, কি ধরনের স্কিউনেস, কি ধরনের ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিস টেস্ট গুলো করবেন। করার পর আপনি আপনার ফাইন্ডিংস গুলো এখানে দিবেন, যে তাহলে আমরা কোন ফাইন্ডিংসটা কি কি পাচ্ছি দিন শেষে। তারপর আপনি 4.3 তে ইমপ্লিকেশনস, মানে আপনার এটার ইমপ্লিকেশনস গুলা কি সেগুলো একটু বলবেন। রিকমেন্ডেশনস তো না, মানে রিকমেন্ডেশন মতো করে ইমপ্লিকেশন গুলো বলবেন, কি কি এখানে পাওয়া গেছে, এটা কিভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কে বেটার করলো, এখন কি করতে পারি প্র্যাকটিক্যাল লেভেলে, এটা একটু 4.3 তে। চ্যাপ্টার 5 এ আপনার কনক্লুশন দিবেন আর রেফারেন্স দিবেন। রেফারেন্স এই পেজ স্টাইলে হবে, ইনটেক্সট সাইটেশন থাকবে এবং রেফারেন্স থাকবে। সো দিস ইজ ইওর গাইডলাইন অফ দ্য টার্ম পেপার। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি আরেকবার বলছি, কোন একটা স্পেসিফিক কোশ্চেন যদি না বুঝে থাকেন। আর এই যে 4.1 to 3, স্যার 3.1 থেকে একটু কাইন্ডলি আরেকবার বলবেন যে কোনটা 3.1? 3.1 বলতে বোঝাচ্ছি যে মানে আমি রিসার্চ মেথোডোলজিটা আমি যেভাবে সাজিয়েছি মানে 3.1 বোঝাচ্ছি, কিন্তু আপনি যদি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক লেখেন ওটা 3 তে চলে যাবে, তখন আপনার রিসার্চ মেথোডোলজিটা চলে আসবে 4 এ, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা একটা করে পিছাবে। সো 3-4 ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ মেথোডোলজির মধ্যে যে পার্ট গুলা থাকবে, সেটা হচ্ছে রিসার্চ টাইপ কি, রিসার্চের অ্যাপ্রোচ কি, ডেটা কালেকশন মেথডটা কি, ডেটা অ্যানালাইসিস মেথডটা কি, ঠিক আছে? রিসার্চ টাইপ, রিসার্চ অ্যাপ্রোচ, ডেটা কালেকশন মেথড, ডেটা অ্যানালাইসিস মেথড। বুঝা গেছে? জি স্যার। আর স্যার
অ্যানালাইসিস ফাইন্ডিংস ইমপ্লিকেশনস এগুলো কি অ্যানালাইসিস ফাইন্ডিংস ইমপ্লিকেশনে প্রথমে আপনি অ্যানালাইসিস করবেন, তারপর আপনি ফাইন্ডিংসে যাবেন, তারপর আপনি এই স্টাডির ইমপ্লিকেশনসটা দেখাবেন, যেটা স্যার প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি কি কি আমাদের হেল্প করতেছে। স্যার এই তিনটা কি একই চ্যাপ্টারের আন্ডারে নাকি আলাদা আলাদা চ্যাপ্টার একই চ্যাপ্টারের আন্ডারে থাকবে, একই চ্যাপ্টারের ওকে আন্ডারে থাকবে। থ্যাংক ইউ স্যার ওয়ার্ড লিমিটটা ওয়ার্ড লিমিট অ্যারাউন্ড 5000। ইন্ট্রোডাকশনটা আমি আশা করতেছি আপনারা লিখবেন হচ্ছে, ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা সেটা আপনারা লিখবেন 2.5 থেকে 3 পৃষ্ঠা। লিটারেচার রিভিউটা হবে 4 থেকে 5 পৃষ্ঠা বা 6 পৃষ্ঠা। রিসার্চ মেথোডোলজি হবে 2 থেকে 2.5 পৃষ্ঠা। অ্যানালাইসিস ফাইন্ডিংস এগুলা as per you go, ঠিক আছে? অ্যারাউন্ড 5000 মিনিট। ওকে, ক্লিয়ার? কার কোনো ডাউট আছে? জি স্যার। হ্যাঁ বলেন। স্যার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি বোথ দিতে হবে নাকি অপশনাল যে কোনো একটা দিলে হবে? যে কোনো একটা দিলেই হবে, কিন্তু কেন দিচ্ছেন সেটা একটু জাস্টিফাই করবেন যে আমি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কেন ব্যবহার করতেছি। ওকে স্যার, তাহলে দুইটা দেওয়াও কি অপশনাল, যে দুইটাও দেওয়া যাবে চাইলে? হ্যাঁ দুইটাও দেওয়া যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। তার কোনো কোয়েশ্চেন আছে? স্যার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কত পেজ বললেন স্যার? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি কিছু বলি না, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এজ ইউ নিড, ঠিক আছে? তাহলে এটা আমরা জুনের 8 তারিখ মানডে, ঠিক আছে, নেব আমরা এটা। সফট কপি আপনারা সাবমিট করবেন, আমি এখনই গুগল ক্লাসরুমটা অন করে দিচ্ছি। ডেট ক্রস করার পর এটা ইয়ে করা যাবে না, সাবমিট করা যাবে না। আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল, আমি ইন্টারনেট কানেকশন নাই, এগুলো বলে আর লাভ হবে না। সো আমি সাজেস্ট করবো আপনারা 7 তারিখে এটা জমা দিয়ে দেন, সো দ্যাট তাদের কোনো পরে টেকনিক্যাল ইস্যু যাবে না। আমি 8 তারিখ দিয়ে দিচ্ছি, আপনার মাথায় রাখা উচিত যেটা 7 তারিখ জমা দিতে হবে। And it will be good for you. আর হচ্ছে যে ক্লড এআই কিংবা হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনি, তারপর হচ্ছে হিউম্যানাইজার সফটওয়্যার গুলো ইউজ করে এআই কে রিমুভ করার চেষ্টা করে লাভ হবে না, ঠিক আছে? আমি পরেই বুঝতে পারবো আপনি এটা আসলে কপি করেছেন কিনা। যদি আমি দেখি আপনি কপি করেছেন, কোনো এক্সপ্লেনেশন হবে না, সিম্পল 0 হবে। হ্যাঁ, 0 হলে ধরে নিবেন যে আপনারটা কি হয়েছে, একটা কপি পেস্ট হিসেবে মানে এআই হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। সো টার্ম পেপার সেকশন এ, হচ্ছে 10 মার্কস। ডিউ ডেট হচ্ছে জুনের 8 তারিখ।